আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমি তোমাদের পঞ্চম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রোগ্রাম উন্নয়নের ধাপগুলোকে যদি আমরা অ্যানালাইসিস করি, এই সবগুলো ধাপের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে তিনটি, বা বলা চলে মেইন ধাপই হচ্ছে তিনটি। একটা হচ্ছে প্রোগ্রাম ডিজাইন, ডেভেলপ আর হচ্ছে বাস্তবায়ন। তো প্রোগ্রাম ডিজাইন মূলত হচ্ছে প্রোগ্রামের প্ল্যানিং পদ্ধতি। আর ডেভেলপের কথা যদি বলি, আমরা যখন কোডিং এর সাহায্যে মূল প্রোগ্রামটা রচনা করব, তখন এটা হচ্ছে কোডিং বা ডেভেলপ বলা হচ্ছে। আর বাস্তব কাজে যখন লাগাবো তখন হচ্ছে বাস্তবায়ন। তো মূল অর্থে আমরা আমাদের একাডেমিক কাজের জন্য বাস্তবায়ন পর্যন্ত যাচ্ছি না, আমাদের মেইন কাজ হচ্ছে দুইটা, প্রোগ্রাম ডিজাইন এবং ডেভেলপ। তো প্রথমে আমরা তাহলে ডিজাইন নিয়ে আলোচনা করব। প্রোগ্রাম ডিজাইন আবার তিনটা উপায়ে করা যায়, একটা হচ্ছে সুডো কোড, অ্যালগোরিদম আর ফ্লোচার্ট। তো এই তিনটার মধ্যে সুডো কোডটা প্রোগ্রাম ভাষা নির্ভর নয়, যার কারণে সুডো কোডটা আমরা প্রোগ্রামের প্ল্যানিং করার ক্ষেত্রে ব্যবহার করতেছি না। তাহলে প্রোগ্রাম ডিজাইনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব মূলত হচ্ছে অ্যালগোরিদম ও ফ্লোচার্ট। তাহলে এটার ধারাবাহিকতায় সর্বপ্রথম আমরা আলোচনা করব অ্যালগোরিদম নিয়ে। তো অ্যালগোরিদম নামটা মুসলিম একজন গণিতবিদ মুসা আল খারিজমির নাম থেকে এসেছে। তো অ্যালগোরিদমটা কি আমরা একটু ডিটেল জানবো। তো অ্যালগোরিদমকে যদি আমরা সংজ্ঞায়িত করি, বা অ্যালগোরিদম কি এটা যদি আমরা সহজ ভাষায় বলতে চাই, কোনো একটা সমস্যাকে ধাপে ধাপে সমাধানের পদ্ধতি হচ্ছে অ্যালগোরিদম। কোনো একটা সমস্যাকে ধাপে ধাপে সমাধানের পদ্ধতি হচ্ছে অ্যালগোরিদম। আর এই অ্যালগোরিদমের ক্ষেত্রে বিশেষ কোনো নিয়ম নেই। অ্যালগোরিদমের যদি আমরা অন্যতম নিয়মগুলোর কথা বলি, তাহলে এখানে নিয়ম হচ্ছে দুইটা। একটা হচ্ছে ভাষা সহজবদ্ধ হতে হবে, অর্থাৎ কোনো একটা সমস্যাকে যখন আমরা ধাপে ধাপে সমাধান করব, সমাধান করার কাজে আমরা যে ভাষাগুলো ব্যবহার করব, এই ভাষাগুলো সহজবদ্ধ হতে হবে, সহজ সাবলীল হতে হবে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে সসীম সংখ্যক পদ থাকতে হবে, অর্থাৎ কোনো না কোনো স্টেটমেন্টের মাধ্যমে বুঝাইতে হবে তোমার কাজটা শেষ হয়ে গেছে। তাহলে আমরা যদি আবার বলি, কোনো একটা সমস্যাকে ধাপে ধাপে সমাধানের পদ্ধতি অ্যালগোরিদম। অ্যালগোরিদমের অন্যতম নিয়ম দুইটার কথা যদি আমরা বলি, তাহলে ভাষাগুলো সহজ সাবলীল হতে হবে এবং সসীম সংখ্যক পদ হতে হবে। তাহলে আমরা একটু অ্যালগোরিদম নিয়ে আলোচনা করি। আমরা প্রথমে একটা সমস্যা এখানে নিয়েছি, দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম। তো এখানে আমাদের প্রবলেম কতটুকু, দুইটি সংখ্যার যোগফল নির্ণয়, এটা আমার প্রবলেম। আর সমাধান পদ্ধতিটা হচ্ছে অ্যালগোরিদম। তাহলে আমি দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করব কোন পদ্ধতিতে? অ্যালগোরিদম পদ্ধতিতে। অ্যালগোরিদম পদ্ধতির বেসিকটা কি, সমস্যাটাকে কেমন করে সমাধান করতে হবে? ধাপে ধাপে সমাধান করতে হবে। তো এটার জন্য আমি প্রথমে একটু প্রোগ্রাম ডিজাইন করে নিব। তো আমরা জানি প্রোগ্রামের সংগঠন আমরা বিগত আলোচনায় দেখাইছি, প্রোগ্রাম আমরা তিন ভাবে হচ্ছে ডিজাইন করতে পারি। একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে প্রসেসিং, আর একটা হচ্ছে আউটপুট। তো আমরা ওই ক্লাসে আলোচনায় বলছিলাম যে যখনই আমরা কোনো একটা সমস্যার সমাধান করতে যাব, সবার আগে নির্ধারণ করব আউটপুট। আর আউটপুটটা কি? আউটপুটটা হচ্ছে আমাদের কোশ্চেনের ডিমান্ড, কোশ্চেন যেটা আমার কাছে চাইছে বা যেটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যদি আমাদের কোশ্চেনটাকে অ্যানালাইসিস করি, দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম, একবারে সহজ ভাষায় আমরা একটা কোশ্চেন করব, শুধু কোশ্চেনটাকে যে আমরা কি নির্ণয় করব, রিটার্নে যে রিপ্লাইটা পাবো সেটাই হচ্ছে আউটপুট। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? যোগফল নির্ণয় করতে হবে। মনে করো এই যোগফলকে আমি সামেশন বা এস নামে ধরে নিচ্ছি, এটা আমার কোশ্চেনের ডিমান্ড। কোশ্চেন আমাকে নির্ণয় করতে বলছে যোগফল। আর আমি যে যোগফল নির্ণয় করব, যোগফলটা কার বা কাদের নির্ণয় করব? আমরা যোগফল নির্ণয় করব দুইটা সংখ্যার। সেই দুইটা সংখ্যাকে আমি মনে করো কোনো নামে ধরে নিলাম, এ আর বি নামে দুইটা সংখ্যার নাম ধরে নিলাম। তাহলে যেটা আমাকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইনপুট, আর যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে আউটপুট। আর কি দেওয়া হচ্ছে আর কি চাওয়া হচ্ছে, এই দুইটার সম্পর্ক দ্বারা আমরা প্রসেসিং নির্ধারণ করতে পারবো। তাহলে আমাদের প্রসেসিংটা কি হবে? একবার সহজভাবে বলতে পারি, আমরা তৈরি করব যোগফল দুইটা সংখ্যার। তাহলে একবার সহজ হিসাব, দুইটা সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলেই কি পাবো? যোগফল পাবো। সেটাই ফাইনালি আউটপুট আকারে প্রদর্শিত হবে। তাহলে আমি যে প্রবলেমটার অ্যালগোরিদম রচনা করতে যাচ্ছি, এটার মেইন ধাপ ধরতে গেলে এই তিনটা, ইনপুট, প্রসেসিং আর আউটপুট। আর এই তিনটা ধাপের সাথে ফর্মালিটিস দুইটা ধাপ অ্যাড হবে। একদম প্রথমে আমরা বলবো প্রোগ্রাম শুরু করি, আর একদম শেষে বলবো আমরা প্রোগ্রাম শেষ করি। তার মানে তুমি এইটুকু নিশ্চিত থাকতে পারো যে আমরা যে কোনো অ্যালগোরিদম যখন করতে যাব, এই দুইটা কমন ধাপ থাকবেই। শুরুতে আমরা বলবো প্রোগ্রাম শুরু করি, আর শেষে আমরা বলবো প্রোগ্রাম শেষ করি। এখন বাকি যে বিষয়গুলো ছিল, ইনপুট, প্রসেসিং, আউটপুট, আমি সহজ একটা উদাহরণ দিচ্ছি তোমাদের। মনে করো আমি একজন শেফ বা একজন বাবুর্চি, আমার কাছে তোমরা রান্না করে নিবে। আগামী শুক্রবারে তোমাদের একটা পিকনিক, এই পিকনিকের জন্য আমার কাছ থেকে রান্না করে নিবা। তো তোমরা আমার সাথে দেখা করতে আসছো, তো অবশ্যই আমি প্রথম যে কোশ্চেনটা তোমাদের করবো যে আপনারা কি রান্না করে নেবেন। আমি কিন্তু আউটপুটটা আগে জিজ্ঞেস করছি, তারপর তোমরা আমাকে বললা যে আমরা বিরিয়ানি রান্না করে নিব।
তো এটার উপর ভিত্তি করে আমি কি কি উপকরণ লাগবে তার একটা লিস্ট করে দিলাম, দিয়ে বললাম আগামী শুক্রবারে সকাল 10টার আগে এই উপকরণগুলো আমাকে দিবেন। তাহলে অ্যালগরিদম যখন তুমি রচনা করবা সবসময় নিজেকে চালক বা অপারেটরের আসনে রাখবে। তাহলে যেমন দেখো, আগামী শুক্রবারে আমি কি করব, আমি তোমাদের কাছ থেকে ইনপুটের উপকরণগুলো গ্রহণ করব বা নিব। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো, ইনপুটটা অলওয়েজ আমরা নেই বা গ্রহণ করি। তারপরে আমি তোমাদের কাছ থেকে ইনপুটের উপকরণগুলো নেওয়ার পরে আমি রান্নাটা সম্পন্ন করব। তাহলে প্রসেসিং আমরা কি করি, কমপ্লিট করি বা সম্পন্ন করি। আমার রান্নাটা যখন শেষ হয়ে যাবে তখন রান্নাটার যে যা রান্না করতে বলেছিলে বিরিয়ানিটা তোমাদের সামনে উপস্থাপন করব, পরিবেশন করব বা পরিবেশন করব বা উপস্থাপন করব বা তোমাদেরকে দিব। তো মূল কথাই হচ্ছে আউটপুটটা সবসময় আমরা কি প্রদর্শন করি, উপস্থাপন করি বা পরিবেশন করি। তাহলে দেখো আমরা এখানে তিনটা কথা বলতে পারি, ইনপুটটা অলওয়েজ আমরা গ্রহণ করি, প্রসেসিংটা আমরা সম্পন্ন করি, আর আউটপুটটা আমরা দেখাই, উপস্থাপন বা প্রদর্শন করি। তাহলে দেখো, আর অ্যালগরিদমের ক্ষেত্রে কোনো স্পেসিফিক কোনো নিয়ম নাই, একদম নিজের ভাষায় আমরা বর্ণনা করতে পারবো। এই প্রবলেমটার কথা যদি বলি, ধাপ 1 প্রোগ্রাম শুরু করি, ধাপ 2 ইনপুট এ বির মান গ্রহণ করি, ইনপুটটা আমরা গ্রহণ করি, ধাপ 3 এই প্রসেসিংটা সম্পন্ন করি, ধাপ 4 আউটপুটের মান দেখাই বা উপস্থাপন করি, ধাপ 5 প্রোগ্রাম শেষ করি। তাহলে দেখো আমরা একটু কেমনে প্রোগ্রাম রচনা করব। এখানে বাংলা ইংরেজির কোনো বিষয় নাই, বাংলিশ ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নাই। দেখো তাহলে আমি ধাপে ধাপে সমস্যাটাকে সমাধান করতেছি। আমার প্রথম ধাপ 1। তাহলে ধাপ 1 কোনটা, ফর্মালিটিসের প্রথম ধাপটা। তাহলে একদম নিজের ভাষায় আমরা লিখবো প্রোগ্রাম শুরু করি। তাহলে ধাপ 1 শেষ। তারপর ধাপ 2 ধরতে গেলে আমাদের মূল ধাপটা ইনপুটের ধাপ। তাহলে আমরা কি লিখবো ধাপ 2 একদম নিজের ভাষায় আমরা লিখবো ইনপুট a, b এর মান গ্রহণ করি। একটু আগে বললাম ইনপুট অলওয়েজ আমরা গ্রহণ করি বা নেই। তাহলে 1 নম্বর ধাপ হলো, 2 নম্বর ধাপ হলো, 3 নম্বর ধাপ। 3 নম্বর ধাপ 3। ধাপ 3 হচ্ছে প্রসেসিং এর ধাপ। তো আমাদের এখানে বেশি কোনো কিছু লিখতে হবে না, আমরা সরাসরি প্রসেসিংটা এখানে তুলে দিব। আমাদের প্রসেসিংটা কি, s = a + b, এটা সম্পন্ন করি, সম্পূর্ণ কিন্তু না, সম্পন্ন করি। তাহলে ধাপ 3ও আমাদের হয়ে গেল। ধাপ 4টা কি, s এর মান দেখাই বা আউটপুটের মান দেখাই। ধাপ 4 আমরা আমাদের ভাষায় লিখতে পারবো s এর মান দেখাই, s এর মান উপস্থাপন করি, s এর মান প্রদর্শন করি, s এর মান ছাপাই। এই কথাটাকে যদি আমরা ইংরেজিতে যদি লিখি তাহলে মিনিমাইজ করে অনেক ছোটভাবে লিখতে পারবো, প্রিন্ট s। তাহলে এটার মিনিং কি দাঁড়ালো, s এর মান ছাপাই, s এর মান দেখাই, s এর মান প্রদর্শন করি। তোমার ইচ্ছা, তুমি চাইলে এটা ফুল স্টেটমেন্টেও লিখতে পারবা, s এর মান উপস্থাপন করি বা s এর মান প্রদর্শন করি, এটাও লিখতে পারবা। তাহলে আমাদের 4টা ধাপ শেষ হয়ে গেল। সর্বশেষ যে ফর্মালিটিসের ধাপ 5। ধাপ 5-এ আমরা কি লিখবো, প্রোগ্রাম শেষ করি। একদমই সহজ বিষয়। দেখো আমরা খুব সহজে যে কোনো প্রবলেমকে এইভাবে অ্যালগরিদম আকারে উপস্থাপন করতে পারবো। এখন অ্যালগরিদমের পরে আসি আমরা ফ্লো চার্ট। কোনো একটা সমস্যাকে ধাপে ধাপে স্টেটমেন্ট আকারে উপস্থাপনের নিয়ম মূলত অ্যালগরিদম। আর এই অ্যালগরিদমকে যদি আমরা চিত্রের সাহায্যে উপস্থাপন করি বা সিম্বলের সাহায্যে উপস্থাপন করি তখন এটাকে বলা হয় ফ্লো চার্ট। তাহলে ফ্লো চার্টও হচ্ছে ধাপে ধাপে সমাধানের পদ্ধতি। অ্যালগরিদমের মতো এখানে স্টেটমেন্ট আকারে না, এখানে সিম্বল বা চিত্রের সাহায্যে উপস্থাপন করা হয়। আর এখানে মেইনলি কিওয়ার্ড ব্যবহার করা হয়। তাহলে আমরা একটু দেখবো যে ফ্লো চার্টের ক্ষেত্রে আমরা কি কি সিম্বলগুলো ব্যবহার করি। একদম শুরুতে যে সিম্বলটা দেওয়া আছে শুরু বা শেষের জন্য আমরা উপবৃত্তাকারের মতো যে চিহ্নটা আছে এই চিহ্নটার সাহায্যে আমরা শুরু বা শেষ বুঝাই। আর ইনপুট আর আউটপুটের জন্য আমরা সামান্তরিক চিহ্ন ব্যবহার করি। সামান্তরিক চিহ্নের সাহায্যে ইনপুট বা আউটপুট বোঝাই, দুইটার জন্য একই চিহ্নই। প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর জন্য আমরা সাধারণত আয়ত চিহ্ন ব্যবহার করি। তো আজকে আমরা যে আলোচনাটা করতে যাচ্ছি এটার সাথে সম্পর্কযুক্ত চিহ্ন এই 3টা চিহ্নই। তার বাহিরেও একটু আলোচনা আমি করি। প্রোগ্রামের ফ্লো বা দিক বোঝানোর জন্য অ্যারো চিহ্নগুলো ব্যবহার করা হয়। এরপরে আসুক হচ্ছে এই চিহ্নটাকে কেউ ডায়মন্ড চিহ্ন বলে, কেউ ঘুড়ি চিহ্ন বলে। এই ঘুড়ি চিহ্নটা দ্বারা সাধারণত সিদ্ধান্ত বোঝানো হয়। যদি প্রসেসিং এর পরিবর্তে কোনো জায়গায় যদি তুলনা করা বোঝায়, যেমন আমি তোমাকে বললাম 3টি সংখ্যার যোগফল নির্ণয় করো, তাহলে 3টা সংখ্যাকে যোগ করে যোগফল তৈরি করবা, তার মানে প্রসেস করে তৈরি করবা। অথচ আমি এখানে যদি বলতাম 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি, এবার কিন্তু আমরা প্রসেসিং এর পরিবর্তে কি করব, তুলনা করব। আমরা যখন তুলনা করার সময় আমরা এই ঘুড়ি চিহ্নটা ব্যবহার করি।
পরিশেষে হচ্ছে কানেক্টর চিহ্ন। কানেক্টর চিহ্নর কাজ হচ্ছে একাধিক সম্ভাবনাকে কানেক্ট করা। মনে করো আমি তিনটা সংখ্যার নাম ধরে নিলাম এবিসি, এই তিনটার মধ্যে কোনো একটা সংখ্যাকে বড় হিসেবে উপস্থাপন করতে হবে। তো যখন এবিসি তিনটা সংখ্যার কোনোটারই মান দেওয়া নাই, তার মানে বড় হওয়ার সম্ভাবনা কার আছে? তিনজনারই আছে। তাহলে ফাইনালি আউটপুট তো যে কোনো একটা আসবে, সে একটা কোত্থেকে আসবে? হয় এর থেকে আসবে, না হলে বির থেকে আসবে, না হলে সির থেকে আসবে। এই তিনটা সম্ভাবনাকে কানেক্ট করার জন্য সাধারণত কানেক্টর ব্যবহার করা হয়। তাহলে আমরা একটু দেখি, আমরা মোটামুটি সবগুলো চিহ্নই দেখলাম। শুরু বা শেষের জন্য উপবৃত্তাকার চিহ্ন, ইনপুট বা আউটপুটের জন্য সামান্তরিক চিহ্ন, প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর জন্য আয়ত চিহ্ন, দিক বোঝানোর জন্য আমরা হচ্ছে অ্যারো চিহ্ন ব্যবহার করি, আর সিদ্ধান্ত নেওয়া বা তুলনার সময় আমরা ঘুড়ি চিহ্ন ব্যবহার করি, আর কানেক্টর দিয়ে একাধিক সম্ভাবনাকে আমরা কি করি? কানেক্ট করি। তাহলে আমরা একটু আগে যে সমস্যাটা দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম তৈরি করেছিলাম, এবার একটু এটার ফ্লোচার্ট তৈরি করব। তো ফ্লোচার্টের ক্ষেত্রে মুখ্য ভূমিকায় থাকবে সিম্বল, আর এখানে আমরা সাধারণত কিওয়ার্ড গুলো ব্যবহার করব। তাহলে লক্ষ্য করে দেখো, আমরা যদি প্রথম ধাপটার কথা বলি, প্রোগ্রাম শুরু করি, এটাকে যদি আমরা ফ্লোচার্ট আকারে দেখাই, তাহলে অবশ্যই কি আমরা উপবৃত্তাকার চিহ্ন দিয়ে দেখাবো। এই যে উপবৃত্তাকার চিহ্ন দিয়ে আমরা প্রোগ্রাম শুরু, শুধুমাত্র কিওয়ার্ড লিখবো। প্রোগ্রাম শুরু করি, পুরো সেন্টেন্সের মধ্যে কিওয়ার্ড কি? শুরু। তো এই ধাপের সাথে আমি দ্বিতীয় ধাপকে কানেক্ট করব অ্যারো চিহ্ন দিয়ে। আমাদের দ্বিতীয় ধাপটা কি? ইনপুট এবির মান গ্রহণ করি। তাহলে ইনপুট বা আউটপুটের জন্য আমরা কোন চিহ্ন ব্যবহার করি? আমরা সামান্তরিক চিহ্ন ব্যবহার করি। তাহলে এই চিহ্নের সাহায্যে আমরা এখানে ইনপুটকে উপস্থাপন করব। তাহলে আমি এ কমা বি লিখবো। যেহেতু একই চিহ্ন দিয়ে আমি ইনপুট আউটপুট দুটাই বোঝাচ্ছি, যার কারণে আমি এখানে মেনশন করে দিলাম ইনপুট। তাহলে প্রোগ্রাম শুরু, ইনপুট হয়ে গেল। তৃতীয় ধাপটা কি আমাদের? প্রসেসিং বা প্রক্রিয়াকরণ। তো একটু আগেই জানলাম প্রক্রিয়াকরণের জন্য আমরা কোন চিহ্ন ব্যবহার করব? আমরা আয়ত চিহ্ন ব্যবহার করব। আয়ত চিহ্নের সাহায্যে আমরা প্রক্রিয়াকরণ দেখাবো। তাহলে আমাদের প্রবলেমটার প্রসেসিংটা কি? এস ইকুয়াল এ প্লাস বি। তাহলে আমাদের প্রক্রিয়াকরণও হয়ে গেল, বা ধাপ 4ও হয়ে গেল, সরি 3ও হয়ে গেল। ধাপ 4টা কি? ধাপ 4 হচ্ছে ফলাফল দেখানো, প্রিন্ট এস। তো প্রিন্ট এস যে কথাটা, এটার আসলে কিওয়ার্ড মেইন সেন্টেন্স দুটো একই রকমই হয়ে যায়, যার কারণে আমরা এখানে সরাসরি আগের মতো করেই কি লিখবো? প্রিন্ট এস। তাহলে আমার এখানে আউটপুটও দেখানো শেষ। সর্বশেষ যে ফর্মালিটিসের ধাপ, সেটা হচ্ছে কি? প্রোগ্রাম শেষ করি। এখানে শুধুমাত্র কিওয়ার্ড লিখবো, শেষ। দেখো, অ্যালগরিদম থেকে ফ্লোচার্ট লেখাটা আরো বেশি সহজ। তাহলে আমরা মোটামুটি সবাই বুঝতে পারলাম। ধারাবাহিকভাবে আমরা আরো বিভিন্ন ধরনের প্রবলেমগুলোর অ্যালগরিদম ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। এটা মূলত অ্যালগরিদম আর ফ্লোচার্টের ফাউন্ডেশনাল ক্লাস ছিল, যেখানে আমি প্রাথমিক ধারণা দিলাম যে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কিভাবে রচনা করা লাগে বা কিভাবে রচনা করতে হয়। আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এরপরে আরো বিভিন্ন প্রবলেম নিয়ে হাজির হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।